একজন পতিতাকে বিয়ে করলে জীবনে কি কি ঘটতে পারে আজকের গল্পটা সম্পূর্ণ শুনলেই বুঝতে পারবেন। তবে গল্পটা শুরু করার আগে আপনাদের একটা ভয়েস মেসেজ শোনাই, চলুন। আমারে ভাই যে কষ্টটা দিতে ভাই, এমন কষ্ট যেন কোন ছেলে না পায়। আমার চির শত্রু যেন এমন কষ্ট না পায় ভাই। আমার যে কষ্টটা দিতে একজন মেয়ে, আমার যে কষ্টটা দিতে ভাই, আমার কলিজা ছিঁড়া যায় ভাই, কলিজা ছিঁড়া যায় আমার কষ্টে ভাই। আমি আজকে 4 দিন হয় আমি খাই না ভাই, খাবার খাইতে মনে চায় না ভাই। আমার এমন কষ্ট দিতে ভাই, আমার কষ্টের ভাই শেষ নাই ভাই, আমার কষ্টের শেষ নাই। আমার কেন পতিতালার মেয়ের মায়ের পালাইছে আল্লাহ আমি জানি না ভাই। আমি কোনোদিন কারো মন রেখেনি নাই ভাই, আমি কারোর সাথে কথাই বলি নাই কোনোদিন। একটা মানুষ কতটা ভালোবাসলে এমন করে কান্না করতে পারে একটাবার চিন্তা করুন। তো এই গল্পটা পাঠিয়েছে কুমিল্লা থেকে তাসকিন নামের একজন। তিনি বর্তমানে ইতালিতে থাকেন। আসসালামু আলাইকুম, আমি তাসকিন। আমি বর্তমানে ইতালির মিলানো শহরে থাকি। আজ আমি আমার জীবনের গল্পটা আপনাদের সবার মাঝে শেয়ার করতে চাই। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, এখনো বাসি। সে আমার ঘরের বউ। তার সাথে আমার পরিচয় হয়েছিল অনলাইন থেকে। আমাদের রিলেশনটা ছিল প্রায় 2 বছরের মতো। ওর অনেক অতীত ছিল, আমি সেটা মেনে নিয়েই ভালোবেসেছি, কিন্তু তবুও সে আমাকে মূল্য দেয় না। ওর একটা বিয়ে হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুদিন পর ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পর তার একটা ফ্রেন্ডের মাধ্যমে পতিতালয়ে যায়। তার ফ্রেন্ড তাকে ইন্ডিয়ার পতিতালয়ে নিয়ে যায়, সেখানে সে কাজ করত। ওর সাথে পরিচয় হওয়ার পর আমরা 2 মাস কথা বলি, আর এই অল্প দিনের মধ্যেই আমি ওর মায়ে পড়ে যাই। তখন থেকেই আমাদের রিলেশনটা শুরু হয়। 2টা বছর আমাদের রিলেশনটা খুব সুন্দরভাবেই কেটে যায়। আমি ওকে এতটাই ভালোবাসতাম যে ওর সব অতীত আমি মেনে নিয়েছিলাম। আমি জানি না আমার জায়গায় অন্য কেউ থাকলে মেনে নিতে পারতো কিনা, কিন্তু আমি ওর জন্য এতটাই পাগল ছিলাম যে ওসব কিছু আমি মনেই করতাম না। আমি ওকে একদিন বললাম যে তুমি এসব কিছু ছেড়ে দাও, আমি তোমাকে বিয়ে করব, তুমি বাংলাদেশে চলে যাও। আমার কথা শুনে সে রাজি হয়। পরে আমি নিজের টাকা খরচ করে ওকে বাংলাদেশে পাঠাই, কিন্তু বাংলাদেশে গিয়ে আরেকটা ঝামেলা হয়। তার বাবা তাকে বাড়িতে উঠতে দিবে না। তখন আমি ওর বাবার সাথে কথা বলি, ওনাকে অনেক বুঝিয়ে ওকে ওঠানোর ব্যবস্থা করি। পরে 1 মাস পরে আমি ওকে মোবাইল ফোনে বিয়ে করি। বিয়ের পর সবকিছু ঠিকঠাকই চলছিল। ওর সাথে আমার রিলেশনে আসার পর থেকে আমি প্রতি মাসে ওকে 1 লক্ষ করে টাকা দিতাম। আপনারা অনেকেই হয়তো বিশ্বাস করবেন না, তবে বিশ্বাস করেন আর না করেন, আমার বেতনই ছিল 6000 ইউরো। বাংলাদেশি টাকায় কত হয় হিসাব করে দেখবেন। ওকে প্রতি মাসে 1 লক্ষ করে টাকা দেওয়া আমার কাছে কিছুই না। তারপরেও ও যখন যা চাইতো আমি সাথে সাথে যাওয়ার চেষ্টা করতাম। ওর প্রতিটা শখ, প্রতিটা ইচ্ছে আমি পূরণ করার চেষ্টা করতাম। ওর কাছে আমি টাকাকে টাকা মনে করতাম না। আমি ওর জন্য যত টাকা খরচ করেছি, কিছু মানুষ হয়তো সেটা ইনকামও করেনি। আমি কিন্তু কাউকে ছোট করছি না, আমি শুধু আমার গল্পটা বলছি। আমি ওকে 36,63,000 টাকা দিয়েছি, আমার কাছে প্রমাণ আছে। তো যাই হোক, আমাদের বিয়ের 1 বছর খুব ভালোভাবেই কেটে যায়। এর মধ্যে আমার পরিবার যখন জানলো আমি বিয়ে করেছি, তাও এমন একটা মেয়েকে, তখন আমার পরিবার আমাদের মেনে নেয় না। আমার পরিবার কিছুতেই আমাদের মেনে নেবে না। আমি ওর জন্য আমার পরিবারকে ত্যাগ করেছি, আমার পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করেছি। যে বাবা মা আমাকে জন্ম দিল, আমি তাদের সাথেই খারাপ ব্যবহার করেছি, মুখের উপর কথা বলেছি, তাদের সাথে যোগাযোগও বন্ধ করে দিয়েছি। আমি জানি না আমার এই ভিডিওটা আমার বাবা মার কাছে পৌঁছাবে কিনা। যদি পৌঁছাই তাহলে আমার বাবা মার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। বাবা মা, আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি। আমি না বুঝে তোমাদের অনেক কষ্ট দিয়েছি। দয়া করে আমাকে ক্ষমা করে দিও। আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি। তো আমাদের বিয়ের 1 বছর যখন চলে যায়, তখন আমি বুঝতে পারি সে আমি ছাড়াও অন্য ছেলেদের সাথে কথা বলে। তবে আমি তাকে কখনো কিছু বলিনি। আমি ওকে অনেক বিশ্বাস করতাম যে আর যাই করুক আমাকে কোনোদিন ঠকাবে না। আমি ভাবতাম কেনই বা ঠকাবে, আমি তো টাকা পয়সা, ভালোবাসা সবকিছু না চাইতেই দিয়ে দিই, তাহলে কেন সে আমাকে ঠকাবে? কিন্তু আমার ভাবনাটা ভুল ছিল। ভালোবাসা টাকা পয়সা দিয়েও মানুষকে ধরে রাখা যায় না। আমি আসলে এখনো বুঝতে পারি না নারী আসলে কিসে আটকায়, কি করলে তারা আজীবন পাশে থাকবে, ভালোবাসবে। আমি তো তার জন্য সব করলাম, তবুও তো তাকে ধরে রাখতে পারলাম না। তো একদিন হঠাৎ করে আমি জানতে পারলাম সে একটা ছেলের সাথে রেগুলার কথা বলে, অনেক কয়বার দেখাও করেছে। একটাবার ভাবুন তো, যে মানুষটাকে আমি এতটা ভালোবাসি,
এটা জানার পর আমার কেমন অবস্থা হয়েছিল। আমি সেদিন এতটাই কান্না করেছিলাম যে আমার জন্মের পর হয়তো আমি কখনো এতটা কান্না করিনি। আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল। আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না যে সে অন্য কারোর সাথে দেখা করেছে। আমি যখন তাকে এসব বলতাম তখন সে আমার কথার গুরুত্ব দিত না। এসব বললেই সে আমার সাথে ঝগড়া করে, আমাকে ব্লক করে দেয় আর অন্য ছেলের সাথে কথা বলে। ও আমার সাথে কথা বলতে বলতে অন্য ছেলেদের সাথেও কথা বলতো। আমি বুঝতে পারতাম, তবুও কিছু বলতাম না, কারণ কিছু বললেই যে ব্লক করে দিত। আমি থাকা অবস্থায়ও অন্য ছেলেদের সাথে দেখা করে কথা বলে, অথচ আমি এতটা ভালোবাসার পরেও তার কাছে আমার মূল্য নেই। আমার সাথে কথা বলতে চায় না, কিছু বললেই ঝগড়া শুরু করে দেয়। আমি এখনো তাকে ডিভোর্স দেইনি। ও এখন শুধু আমাকে কল দেয় টাকার জন্য। আমি এত কিছুর পরেও তাকে টাকা পাঠিয়ে দেই। আমি জানি সে আমাকে ঠকাচ্ছে, তবুও কিছু করতে পারছি না। অনেক চেষ্টা করেছি, অনেক অপমানিত হয়েছি, অনেক কিছু হারিয়েছি। জীবনের সব মায়া ত্যাগ করে তাকে ভালোবেসেছি, অথচ লাস্ট পর্যায়ে এসে সে এমনভাবে আমাকে ঠকালো যেটা আমার কল্পনাতেও ছিল না। আমি এতিমের মতো কান্না করে তোমার কাছে তোমাকে চেয়েছি, কিন্তু আমার এতিমের মতো কান্নাটা দেখেও তুমি অন্য কারো হতে চাও। আমি কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না। মানুষ যে এক মানুষে আসক্ত থাকতে পারে না, সেটা তুমি নিজেই প্রমাণ করে দিয়েছো। সারা জীবন একসাথে থাকতে পারবে না জেনেও এরকম মিথ্যা আশা দেওয়ার কি দরকার ছিল? তুমি তো তোমার মতো করে আমাকে অবহেলা করছো, অথচ আমার ফুলের মতো সুন্দর জীবনটাকে দাফন করে দিলে। তবে একটা কথা মনে রেখো, আমি কোনোদিন তোমাকে অভিশাপ দিব না, কারণ কিছু অভিশাপ দিতে হয় না, আল্লাহ নিজেই দিয়ে দেন। তুমি বলেছিলে পৃথিবী উল্টে গেলেও তুমি বদলাবে না, কিন্তু পৃথিবীটা ঠিকই আছে, শুধু বদলে গেছো তুমি আর শেষ হয়ে গেছি আমি। আমি জানি আমি মরে গেলেও হয়তো তুমি খুশি হবে, তোমার চোখের কোণে এক ফোঁটা জলও আসবে না, এটা আমি শিওর। আমি এতিমের মতো কান্না করেও তোমাকে বোঝাইতে পারিনি আমি তোমাকে কতটা ভালোবাসি। ধন্যবাদ সবাইকে।